যারা চাঁদাবাজ আছে তারা চাঁদাবাজি বন্ধ করবে অথবা তারা রংপুর কারাগারে রাত্রি যাপন রাত্রি করবে। যাপন। তো আপনাকেই দল মনোনয়নটা দিল আসলে কোন গুণাবলীগুলো বা কোন ব্যাপারগুলো বিবেচনা করে? যার মাধ্যমে এখানে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তার মধ্যে প্রথম ব্যক্তি আমি। আমার না হলেও ৫০টার অধিক মামলা হয়েছে। বিএনপির একটা রংপুরের প্রতি আসলে ওরকম একটা অনীহা কাজ করছে। জাতীয় পার্টিকে কিন্তু ইমিডিয়েট ব্যান্ড করা উচিত। রংপুর লোক বিএনপিকে ভোট দেয় নাই। যে বিএনপির আমলে রংপুরে গ্যাসটা আসলে বিএনপি আসতে দেয়নি। আমি মনে করি রংপুরের গ্যাসের প্রয়োজন শুধুমাত্র কলকারখানার কাজে ব্যবহার হওয়ার জন্য। যে বিএনপির আমলেই কয়েকবার বাংলাদেশ দুর্নীতিতে তো চ্যাম্পিয়ন হয়েছিল। বিগত সরকার মিথ্যা তথ্য জনগণকে দিয়েছে। রংপুরে যারা বেকার তরুণ আছে তারা কিন্তু এখন আর ভাষণ শুনতে চায় না। তারা চায় যে তাদের জন্য কিছু করা হোক। যে আমরা ক্ষমতায় আসলে ১ বছরের মধ্যে ২ কোটি বেকার যুবকের কর্মের সংস্থান করব। আপনি ঢাকা চলে গেছেন আর রংপুরের মানুষের সাথে আপনি অ্যাটাচড। রংপুরের মানুষের বিদেশ মানে হচ্ছে ঢাকা। যদি আপনারা সরকার গঠন করেন সেক্ষেত্রে কোন ব্যাপারটা সবথেকে চ্যালেঞ্জিং হবে? যে বিগত সরকার হাজার, হাজার লক্ষ, লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। তারপরে চাঁদাবাজ যারা আছে তাদেরকে আপনি ইন্ধন দিতেছেন বা তাদের হয়ে কাজ করতেছেন। তারা একটা প্রমাণ করে দেখ যে আমি এই লোকের এই জমিটা দখল করেছি। বিএনপি গণতন্ত্রের কথা মুখে বলে। যখন ক্ষমতায় যায় তখন সে নিজেই গণতন্ত্রের চর্চাটাকে ভুলে যায়। যে জামাতে ইসলাম তখন কিন্তু তার রাজনীতি করার অধিকার ছিল না। হুম। জিয়া রহমানের দিয়েছে। শহীদ জিয়ার আদর্শ থেকে বিএনপি কিছুটা হলেও সরে আসতেছে। ঢাকায় রিক্শাওয়ালা 90% রংপুর অঞ্চলের লোক। আপনি যদি ক্ষমতায় আসেন, ধরেন আপনি আপনার আশেপাশে এরকম দুর্নীতিবাজ যারা আছে, তাদের বিপক্ষে কি দাঁড়াবে? বিএনপি যারা সাপোর্ট করে তারা সবসময় নিরীহ টাইপের মানুষ। কিন্তু ২ একটা পার্টি আছে বাংলাদেশে, গুপ্ত পার্টি, কেউ বট পার্টি। নর্থকাস্টের এবারের পর্বে আমরা নিয়ে আসছি রংপুর ৩ আসনের ধানের প্রার্থী জনাব শামসুজ্জামান শামু। তো উনার সাথে আজকে আমরা অনেক বিষয়ে আলোচনা করব। তো শুরুতেই আমি আসলে জানতে চাচ্ছি যে বিএনপির মনোনয়ন নিয়ে ছিল যে অনেক কম্পিটিশন, কে মনোনয়ন পাবে, কে পাবে না। তো আপনাকেই দল মনোনয়নটা দিল আসলে কোন গুণাবলীগুলো বা কোন ব্যাপারগুলো বিবেচনা করে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ এটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে বিএনপির জ জন্মলগ্ন থেকে এবারের মনোনয়নের পূর্বে যত মনোনয়ন হয়েছে, মনোনয়নের আগে বিএনপি কেন্দ্রীয় বা জাতীয় স্থায়ী কমিটি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হতো। এবার কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে যাদেরকে, হুম, কারো কাছেই আবেদনপত্র চাওয়া হয়নি। আচ্ছা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন ছিলেন আজকের যিনি চেয়ারম্যান হুম, তারেক রহমান। বিগত ১ বছর ধরে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন তথ্য নিয়ে উনি এবার মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনি অবাক হবেন যে যারা মনোনয়ন পেয়েছে তার মধ্যে অনেকেই জানেন না যে সে মনোনয়ন পাবে। আপনারও জানা ছিল না এই ব্যাপারটা যে আপনি পাবেন। আমি মনোনয়ন পাবো এটা আমি ১০০% সিওর ছিলাম। আচ্ছা। আমি আমার এই বিএনপির রাজনীতির জন্ম ১৯৭৯ সাল থেকে। আমার মনে হয় তখন আপনার জন্ম হয়েছে কিনা আমি জানি না। না, তখন আমার হয় জানা নাই। নাই। তা আমি তখন থেকে রাজনীতি করি। আমি ১৯৯৬ সালে একবার মনোনয়ন পেয়েছিলাম। ৯৬ সালে? ৯৬ ও সালে। আচ্ছা। তখন কি নির্বাচন করছিলেন? না, নির্বাচন করে নাই। পরের দিন মনোনয়ন ডিক্লেয়ারের পরের দিন ৮ টা মনোনয়ন আবার পরিবর্তন হয়েছে। আচ্ছা। ৯৬ সালে। আপনারটাও পরিবর্তন হয়েছিল তো? আমারটা সহ বগুড়ার ২ টা, ঢাকার ২ টা এরকম ৮ টা। কিন্তু আগের দিন রাত্রে তখনকার নির্বাচনী অফিসে কাকরাইলে মনোনয়ন ডিক্লেয়ার করা হয়েছে ৩০০ আসনেরই। তার মধ্যে আমারটাও ছিল। এবং আমি রাত্রেই রংপুরে চলে এসেছি। পরের দিন হঠাৎ দেখি পেপারে নাম স্থগিত ৮ টা। পরবর্তীতে সেটা আবার ডিক্লেয়ার করা হয়েছে। এই ৯৬ সালে পাইছি। দীর্ঘদিন ধরে বিএনপির এমন কোনো সূচি ছিল না যেটাতে আমার উপস্থিতি নাই। এমন কোনো কর্মসূচি ছিল না। আমি এই বিএনপি করার বয়সে যতদিন ধরে করি, আমি না হলেও ২০ বার জেলে গেছি।
আমার না হলেও 50টার অধিক মামলা হয়েছে। এই জুলাই আন্দোলনে 17 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমার নামে মামলা হয়েছে 22টা। 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 আমি ছাত্র দলের বিভিন্ন পদে ছিলাম। কারমাইকেল কলেজে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, জেলা ছাত্র দলের সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম, বিএনপির মেম্বার থেকে শুরু করে বিএনপি সর্বোচ্চ রংপুর মহানগরের এখন আমি কনভেনার, এবং এর আগে আমি সেক্রেটারি ছিলাম মহানগর বিএনপির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সবকিছু মিলেই আমার পার্টির চেয়ারম্যান উনি মনে করেছেন যে রংপুর 3 আসনে আমাকে মনোনয়ন দিলে বিএনপির জন্য ভালো হবে, এবং রংপুরে আমার যে একটা সামাজিক পরিচিতি আছে, অবস্থা আছে, আমি অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত আছি এখন। তো এবারও যখন আবার মানে বলা হচ্ছিল যে মনোনয়ন প্রত্যাহার হতে পারে, তখনও পূর্বের মতো ভয় লাগেনি যে আগে যেরকম হয়েছিল যে মনোনয়নটা প্রত্যাহার হয়েছিল, এবারও ওরকম কিছু ঘটবে? আমার 100% আস্থা ছিল, 100%। যে এবার এরকম কিছু হবে না। না, এবার কেন, তখনকার সিচুয়েশনটা ছিল আলাদা। আচ্ছা। তখন তদবির করে মনোনয়ন নিতে হইতো, ও। এবার তদবির কেউ করে নাই। হুম। সবাইকে যাচাই বাছাই এবার করেই তারেক রহমান সিদ্ধান্ত সাহেব, বিএনপির চেয়ারম্যান সাহেব, উনি যাচাই বাছাই করে মনোনয়ন দিয়েছেন। যখন উনি দিয়েছেন, তখন আর অন্য কোনো কারণে মনোনয়ন বাতিল হওয়ার বা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। আমার 100% আস্থা ছিল মনোনয়নের আগেও, যে যদি রংপুরে বিএনপির কোনো পরীক্ষিত কর্মী বা নেতাকে মনোনয়ন দিতে হয়, যার মাধ্যমে এখানে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, আমি মনে করি তার মধ্যে প্রথম ব্যক্তি আমি। মনোনয়নের ক্ষেত্রে যেরকম ১০০ ভাগ আস্থা ছিল, এখনো কি মানে জেতার ক্ষেত্রেও ওরকম আস্থা আছে যে এখান থেকে এবার বিএনপি একটা ভালো অবস্থানে আসতে পারবে? ইনশাল্লাহ। আচ্ছা। কিন্তু আমাদের রংপুর তো আসলে বরাবরের মতোই বৈষম্যের একটা শিকার। এটা তো সবাই জানে, আপনিও জানেন, আপনিও বিভিন্ন ভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করতেছেন। তো আপনার কাছে মানে কোন ৩ টা বৈষম্য মানে বেশি পরিমাণ মনে হয় যে রংপুরের সাথে বেশি করা হচ্ছে না, এই ৩ টা আসলে বৈষম্য? এই ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, এটা সংখ্যা বলা যাবে না। অসংখ্য। অসংখ্য। হুম। দীর্ঘ ৪২ বছর ধরে এই রংপুর স্বাধীনতার পর থেকেই বলতে স্বাধীনতার পারেন। পর, না, আপনার ৮২ সালের পর থেকে ৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি বা এরশাদ ক্ষমতায় ছিলেন। এর মাঝে বিএনপি ক্ষমতায় এসেছে ২ বার, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ১ বার। তখনও কিন্তু জাতীয় পার্টি এই রংপুরের আসনগুলো যে ছিল জাতীয় পার্টির দখলে ছিল। হুম। তার মানে তারা ওই ৮২ সালের পর থেকে এই গত নির্বাচন পর্যন্ত অধিকাংশ সিটেই তারা এমপি ছিল। কিন্তু দুঃখের বিষয় যে তারা এবং এই জায়গার কারণে তো জাতীয় পার্টি টিকে আছে বলতে গেলে। এই এই সময়ে তারা রংপুরের কোনো উন্নয়ন করে নাই। আপনি যে কথাটা বললেন বৈষম্য, গত জাতীয় বাজেট মানে এই সরকারের আগে সরকারের বাজেট হুম। আওয়ামী লীগ থাকা অবস্থায় আপনি দেখেছেন যে বাংলাদেশের যত সিটি কর্পোরেশন ছিল, তার থেকে সর্বনিম্ন একদম। সর্বনিম্ন না, শূন্য একদম বলা শূন্য। যাবে। আপনার একটা নির্বাচনে একটা সিটি কর্পোরেশন মিনিমাম ৫০০ কোটি টাকা তারা পাইছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনের। হুম। আপনি বাংলাদেশে ৭টা-৮টা সিটি কর্পোরেশন, কোনোটার বাজেট ৫০০ কোটি টাকা থেকে ৫,০০০ কোটি টাকা পর্যন্ত ফ্যাসিস্ট সরকার তারা বরাদ্দ দিয়েছিল। হুম। কিন্তু রংপুর সিটি কর্পোরেশনকে ১০০ টাকাও বরাদ্দ দেয়নি। হুম। এটা কি বৈষম্য নয়? এটা অবশ্যই বৈষম্য। আবু সাইদ শহীদ হয়েছেন, হ্যাঁ, যার কারণে আমরা একটা স্বাধীনতা বলতে গেলে যার ২য় কারণে স্বাধীনতা এটা আমরা বলছি। হ্যাঁ। এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। আবু সাইদের এই রক্তদান, শহীদ হওয়া, এবং রংপুরে আরো অনেক ভাই আমাদের শহীদ হয়েছে। আমরা কি একটা উপদেষ্টা ডিজার্ভ পাওয়ার করি। মতো হ্যাঁ। অধিকার কি আমাদের ছিল না? আমরা কি আমাদের পাওয়া উচিত ছিল না? প্রধান উপদেষ্টা শুধু এসেই বলে গেল যে বলে গেল। ১ নাম্বার হবে। কিন্তু তারপরে কোনো কার্যক্রম তারপরে আমরা কোনো দেখতে পাই কার্যক্রম না। হলো না। আপনি ভাবেন যে চিকিৎসার বিষয়টা, রংপুর মেডিকেল কলেজের বেডে একটা রোগী যদি শুয়ে থাকে, তার চতুর্দিক দিয়ে ৫টা রোগী শুয়ে থাকে। হুম।
তার মানে মেডিকেল কলেজের যে দুরবস্থা, বেডের যে স্বল্পতা, সিসিইউ ডিপার্টমেন্ট, আইসিইউ ডিপার্টমেন্টের যে অবস্থা, এখানে আইসিইউতে 25টা বেড। তার মধ্যে সবসময় ৫-৬টা নষ্টই থাকে। অথচ বিভাগীয় শহরে। রংপুর বিভাগীয় শহরও যেমন, ঠিক পাশাপাশি রংপুরে কিন্তু আরো ২টা অঞ্চলের মানুষ চিকিৎসা করতে আসে। আপনি হয়তো সেটা জানেন না। কুড়িগ্রাম, লালমনিরহাট। নো, এটা তো রংপুর বিভাগের মধ্যেই। আচ্ছা, বাহির থেকেই। বাইর রংপুর থেকে বিভাগের বাইরে। জয়পুরহাট জেলা, নদীর ওপারের দেওয়ানগঞ্জ, সেখান থেকেও আসে। জামালপুর ডিস্ট্রিক্ট যেটা বলে দেওয়ানগঞ্জ, আচ্ছা। সেখানকার রোগীও আসে। আপনি যদি এখানে একটা মেট্রো ল্যাব হাসপাতাল আছে, ওখানে যাবেন, ১ ঘন্টা থাকবেন, জিজ্ঞেস করবেন রোগীদেরকে বাড়ি কোথায়, বলবে যে জামালপুর, শেরপুর, দেওয়ানগঞ্জ। আবার যদি অনেক রুগীকে জিজ্ঞেস করেন বাড়ি কোথায়, জয়পুরহাট। এবং দেখবেন জয়পুরহাট থেকে প্রতিদিন সকালে একটা বাস আসে, একটা যায়, এবং অনেক যাত্রী, তারা হচ্ছে রুগী। তা সেই রুগী, এত রুগী রংপুরে, আপনি ২৫টা বা ২৪টা বা ৩০টা বা ২০টা বেড দিয়ে, আইসিইউ বেড দিয়ে কখনোই সম্ভব না। এটা কি রোগীর সেবা দেওয়া সম্ভব? কখনোই না। কখনোই না। আবার নোংরার দিক থেকেও তো হ্যাঁ। মানে আমরা মানে গেলে দেখবো যে নোং হসপিটালেরই স্বাস্থ্য ভালো নাই। নোংরা এরকম একটা অবস্থা। বলতে কি, আমার মনে হয় যে এর মতো নোংরা জায়গা নাই। না, আপনি রংপুর গাইনি শহরে। ওয়ার্ডে যদি একদিন যান, হুম। দেখবেন কি বিশ্রী অবস্থা। আপনি অর্থোপেডিক্স ওয়ার্ডে যান, হুম। এবার দেখবেন কি বিশ্রী ভিতরেও অবস্থা। তো যেতে হবে না। বাহিরেই তো আমরা যদি যাই, বাহিরের অবস্থাই তো খুবই খারাপ। এবং হুম। বাইরে খারাপ কি, আপনার রাত্রে যখন ৯টা বাজবে, দেখবেন যে পুরা মেডিকেলের বারান্দা আপনার রুগীর মানে যারা সহকারী সহযোগী থাকে, তারা ভর্তি থাকে। তার মানে চিকিৎসা ব্যবস্থাটা এত খারাপ করে ফেলছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট থেকে থাকা অবস্থায় এবং জাতীয় পার্টি থাকা অবস্থায়। আর এখানে তো সিন্ডিকেটের কথা আমরা প্রায় সময় শুনি যে অনেক বড় একটা সিন্ডিকেট কাজ করে। সিন্ডিকেট মানে, আপনি তো একটা রুগী মেডিকেল মোড়ে যদি নামে হুম। বাস থেকে গ্রামের, তাকে যদি জিজ্ঞাসা করেন, একটা দেখবেন একটা লোক যে জিজ্ঞাসা করতেছে, আপনি কার কাছে যাবেন, কোন ডাক্তারের কাছে যাবেন, ওটা ও বলবে যে আমি অমুক ডাক্তারের কাছে যাব। সাথে সাথে বলবে, ফোন লাগাবে কানে, এমনি ভুয়া লাগে, বলবে স্যার আপনি আছেন? হুম। তো ডাক্তারের ওপাশ থেকে সাউন্ড আসুক আর না আসুক, উনি বলবে আসি। বলে স্যার রুগী আসছে, ২টা নিয়ে আসবো, নিয়ে আসো। এর বাইরেও তো ভিতরের মধ্যেও তো বেড নিয়ে তারপর সবকিছু নিয়ে যে একটা এটা হচ্ছে সিন্ডিকেট একটা বসা। বিষয়, এটা হচ্ছে একটা বিষয়। হুম। রুগী যে এমন খপ্পরে পড়ে, সে যত টাকা নিয়ে এসে সব টেস্টে চলে যায়। হুম। আর মেডিকেল কলেজে বা মেডিকেল হাসপাতালে এমার্জেন্সিতে রুগী আসার সাথে সাথে ছিনতাইয়ের মতো টানাটানি শুরু হয়ে যায়। এবং একটা রুগীকে যদি আপনি কোনো ওয়ার্ডে নিয়ে যান, সেই ওয়ার্ডে নিয়ে গেলে দেখবেন যে ওয়ার্ড বয়কে, মানে যে ক্যারি করবে, তাকে ২০০ টাকা দিতে হবে। এইরকম অনিয়ম, অসংখ্য অনিয়ম অসংখ্য থাকে। অনিয়ম। তো আপনি আসলে কি এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দাঁড়াবেন? রংপুর আমি মেডিকেলের মেইনলি যে সিন্ডিকেটটা এটার বিরুদ্ধে কিভাবে আপনি অ্যাকশন নিবেন? আসলে, আমাদের যারা বিগত সময়ে রাজনৈতিক নেতা ছিল বা যারা এমপি ছিল, ক্ষমতায় ছিল, তারা আসলে মানুষের কথা ভাবেনি, রংপুরের জনগণের কথা ভাবেননি, তারা নিজের কথা ভেবেছেন। যার জন্য রংপুরের যে চিকিৎসা ব্যবস্থাটা, এর পরিবর্তন করতে পারেননি। হুম। এবং শুধু তো চিকিৎসা এ ব্যবস্থাই না। না, এটা তো একটা, হুম। মানে আমি একটার কথাই বলতেছি আগে, যে চিকিৎসা ব্যবস্থাটা এখানকার যিনি এমপি, তিনি মেডিকেল কলেজের প্রেসিডেন্ট। ওখানে যে একটা বডি আছে, তার প্রেসিডেন্ট। তিনি তো ৫ বছরে ৫ দিন মেডিকেল কলেজে যাননি। তাহলে কিভাবে রোগীদের কি অবস্থা, এটা কিভাবে বুঝবেন? তো আ এই দিকটা থেকে একটা আমার কোয়েশ্চেন মাথায় আসলো যে রংপুরের মানুষ বলে যে এটা যে যারা এখান থেকে নির্বাচিত হয় তারা কখনোই রংপুরে আসেই না বা তাদেরকে কখনো দেখাই পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে যদি আপনি নির্বাচিত হয়ে আসেন, তখন কি এরকম ঘটবে যে আপনি ঢাকা চলে গেছেন আর রংপুরের মানুষের সাথে আপনি অ্যাটাচড নাই বা আপনি আর রংপুরে আসতেছেন না? আসলে সবার ক্ষেত্রটা একরকম না। বিগত সময়ে যারা এখানকার এমপি মনোনীত হয়েছেন ৪০ বছরে, তারা তো রংপুরে কেউ বসবাস করেন না। আমি তো রংপুরে বসবাস করি ৫০ বছর ধরে। এখানে যিনি এমপি হয়েছেন জি.এম. কাদের সাহেব, উনি তো সবসময় ঢাকায় থাকেন। সারা জীবনে ঢাকায় থাকছেন। চাকরি জীবনেও যখন চাকরি করেছেন, তখনও ঢাকায় থাকছেন। উনার ভাইয়ের ছেলে, সেও ঢাকায়। সেও ঢাকায় জন্মগ্রহণ করেছেন, ঢাকায়ই থাকছেন।
রংপুরের কোনো মানুষকে চেনেন না। ওই পরিবার থেকে যারা হয়েছেন তারা সবাই ঢাকায় বসবাস করতেন। আর আমি শামসুজ্জামান শামু দীর্ঘ ৫০ বছর ধরে রংপুরে বসবাস করি। আমার এখান থেকে আর অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আমি আল্লাহর রহমতে এমপি নির্বাচিত হই, তাহলে তো আমাকে পার্লামেন্ট অধিবেশন যখন চলবে তখন তো ঢাকায় যেতেই হবে। এর বাইরে রংপুর। এর বাইরে মনে করি যে আমার একদিনও ঢাকায় থাকার কোনো সুযোগ নেই বা ঢাকায় থাকার ইচ্ছা নেই বা আমি ঢাকায় যেয়ে থাকতেও পারি না। নরমালি আমাকে যদি আপনি রংপুরে ৩ দিন না দেখেন, মনে করবেন যে ঢাকায় গেছি। ঢাকা থেকে ৪ দিনের দিন আমাকে রংপুরে পাবেন। আমি কোনো দেশের বাইরে গেছি। ৩ দিন ৪ দিনের মধ্যে আমি রংপুর চলে আসি। রংপুরের বাইরে আমাকে কোথাও ভালো লাগে না। আচ্ছা। আ অতএব আমি রংপুরের মানুষের জন্য, রংপুরের মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে মানুষ যেন আমার কাছে সহযোগিতা পায়, এইজন্য আমি মনে করি যে আমার বাইরে যাওয়ার কোনো পরিবেশ বা সুযোগ সৃষ্টিও হবে না। আমি যাবও না। আমি রংপুরের মানুষের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আচ্ছা। এই রংপুরের মানুষের জন্য কাজ করাতে একটা ব্যাপার আসলো। যে রংপুরের মানুষ বলে যে গ্যাসটা, যে বিএনপির আমলে রংপুরে গ্যাসটা আসলে বিএনপি আসতে দেয়নি। তো এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন? যে এটা কি আসলেই বিএনপির দোষ ছিল, না এটা তখনকার সিচুয়েশন ওরকম ছিল? আচ্ছা, বিএনপি যদি আসতে না দেয়, বিএনপি যদি দোষ থেকে থাকে, বিগত ১৭ বছর কারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। হুম। তাহলে বিএনপি যদি ইচ্ছাকৃত গ্যাস না আসার পক্ষে থাকে, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ আনতে পারত ১৭-১৮ বছরে। তা তো তারা করে নাই। এরকম একটা রিজন দিছিল যে পাইপটাকে এমনভাবে ছোট করে নিয়ে আসা হয়েছিল যে আবার নতুন করে ঢাকা থেকে বা যেখান থেকে গ্যাসটা আসতেছে ওখান থেকে নতুন করে পাইপ স্থাপন করতে হবে, জিনিসটা অনেক ব্যয়বহুল। আর তখনই যদি জিনিসটা ওইভাবেই নিয়ে আসতো রংপুরের উদ্দেশ্যে, তাহলে জিনিসটার সেটআপটা ওইভাবেই থাকতো। আপনি মাঝে, মাঝে তো ঢাকায় যান। ঢাকার অনেক এলাকায় দিনের বেলা কখনো গ্যাস পাওয়া যায় না। দেখবেন আপনি। এবং নতুন গ্যাস দেওয়া তো বন্ধ আছে আ অনেক জায়গায়। সেটা আজ থেকে আমি ১৫ বছর আগেও ঢাকায় যদি যাই ২-১ দিন থাকি আত্মীয়ের বাসায়, হুম, দেখি যে দিনের বেলা রান্না হয় না। কেন? যে গ্যাস সাপ্লাই নাই। এবং বর্তমানে আপনি যে কথাটা বললেন যে গ্যাস এখন কানেকশন দেওয়া হচ্ছে না। তার মানে গ্যাসের স্বল্পতা আছে তো। আপনি ইচ্ছা করলেই যে রংপুরে গ্যাস নিয়ে আসতে পারবেন, বাসাবাড়িতে দিতে পারবেন। এটা কিন্তু ওরকম ব্যাপারটা না। সম্ভব না। আমি মনে করি রংপুরের গ্যাসের প্রয়োজন শুধুমাত্র কলকারখানার কাজে ব্যবহার হওয়ার জন্য। আমরা যদি এখানে গার্মেন্টস শিল্প নিয়ে আসি, সেখানে আপনার গ্যাস অপরিহার্য। হুম, আমি কিছুদিন আগে একজন গার্মেন্টস ব্যবসায়ীর সাথে ঢাকায় মিটিং করেছি যে কিভাবে রংপুর অঞ্চলে কাজের মানুষের কর্মের ক্ষেত্র তৈরি করা যায়। কিভাবে রংপুরের যারা বেকার যুবক, যারা অশিক্ষিত বেকার যুবক বা যারা শিক্ষিত বেকার যুবক, তাদের কর্মের কিভাবে সংস্থান করা যায়, এ নিয়ে আমি একটা মিটিং করেছি। সেই মিটিংয়ে ওনারা বলেছেন আমাকে যে, "ভাই, সবার আগে গ্যাস লাগবে। গ্যাস ছাড়া এটা করা কঠিন কাজ।" তখন আমি বলেছি যে, "ঠিক আছে, দেখা যাক, যদি আল্লাহ বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসে আমরা চেষ্টা করব যে শুধুমাত্র আম আ শিল্পে ব্যবহারের জন্য, শিল্প যেসব গ্যাস ভিত্তিক ইয়ে আছে, শিল্প কলকারখানা আছে, আমরা সেগুলো করার জন্য নিব।" কিন্তু আমি মনে করি যে বাসাবাড়িতে ব্যবহারের জন্য গ্যাসের কোনো প্রয়োজন নেই। এটার সাথে আমার দ্বিমত আছে। এবং এর আগে বিগত সময়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন কি আপনার মনে হয় যে বিএনপির একটা রংপুরের প্রতি আসলে ওরকম একটা অনীহা কাজ করছে, বা এখানে অন্য একটা দল ক্ষমতায় আছে জন্য এখানকার ওইভাবে বাজেট আসেনি, এরকম কিছু কি আপনার কাছে মনে হয়? আসলে আপনি সবকিছুকে অস্বাভাবিকভাবে নেবেন না, স্বাভাবিকভাবে চিন্তা করেন। আপনার যে ছেলেটা মেধাবী বেশি, ভালো লেখাপড়া করে, ভালো ছাত্র, এক ছেলে। অন্য ছেলেটা লেখাপড়াই করতে চায় না। ও লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ নেই। তাহলে এ বিষয়ে আপনি কোন ছেলেটাকে বেশি সাপোর্ট করবেন? যে ছেলেটা ভালোটাকে তো সাপোর্ট করব, ভালোটা, পাশাপাশি যে ভালো না তার দিকেও তো তার দিকেও আমাকে আপনাকে নজর স্পেশাল ভাবে দিতে কেয়ার হবে, করতে হবে। হ্যাঁ। কেয়ার করতে হবে। হুম। বিষয়টা ২ রকম না? তো ঘটনাটা হচ্ছে যে রংপুরে বিএনপির কোনো সিট নাই। রংপুরের লোক বিএনপিকে ভোট দেয় নাই। স্বাভাবিকভাবে যে অঞ্চলের লোক ভোট দিয়েছে, সে অঞ্চলের লোক একটু বেশি পাবেই। কিন্তু এখানকার মানুষের মন জয় করার জন্য বা পরিবর্তন নিয়ে আসার জন্য কি উচিত ছিল না এরকম কিছু ঘটানো, যে মানুষ যেন বিএনপির প্রতি চাপে বেশি?
বা বিএনপি তাদের একটা আস্থার জায়গা এই জিনিসটা অর্জন করার জন্য? আসলে রাজনীতিটা এইরকম না। আপনি উন্নয়ন করলেই যে জনগণ আপনাকে সাপোর্ট দিবে তেমন কিছু না কিন্তু। রাজনীতিটা টোটালি ডিফারেন্ট একটা বিষয়। আপনি মনে করেন রংপুরে একটা বড় ইন্ডাস্ট্রি করলেন। করলেই যে আপনাকে জনগণ ভোট দিবে তা কিন্তু না। মানুষ ১ম এই চিন্তা করে তার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। আপনি দীর্ঘদিন এই ফ্যাসিস্ট যে ক্ষমতায় ছিল, তারা কিছু না কিছু তো কাজ করেছে। দুর্নীতি যেভাবে করেছে সেইভাবে তো কাজ করে নাই। না। কাজের জন্য দুর্নীতি মানে দুর্নীতি দুর্নীতির জন্য কাজ দুর্নীতির জন্য করেছে। কাজ করেছে। হ্যাঁ। কাজ করেছে। ১০ টা হইলেও কাজ করেছে। তারপরও কি মানুষ একটা মানুষ আছে যে তাদেরকে সাপোর্ট করেছে? করে নাই। মানুষের সব রকম স্বাধীনতা তারা হরণ করেছে। এখানে বিষয়টা হয়েছে যে আপনি যে একটু কাজ করলেন তাতেই যে মানুষের মন পরিবর্তন হবে এমন কিন্তু না। আজকে রংপুর যেভাবে পরিবর্তন হয়েছে, জাতীয় পার্টির কথা এখন একটা লোকও কোথাও বলে বলে আমি এর মধ্যে শুনি নাই। হুম। কারণটা হচ্ছে যে জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে রংপুরের নেতৃত্ব দিয়েছে কিন্তু রংপুরের মানুষকে কিছু দেয় দেয় নাই। নাই। বা আর অধিকারটা আদায় করে নিয়ে আসতে আর পারেনি। না পারেই নাই। তারা চিন্তা করেছে রংপুরের মানুষের না তো। তারা চিন্তা করেছে ব্যক্তির নিজের। আপনি দেখেন জাতীয় পার্টির কোন নেতাটা কোন এমপিটা নাই যে এখন আগে যে ছিল পরিস্থিতি তার পারিবারিক, সামাজিক এখন দেখেন কি পরিস্থিতি দাঁড়িয়েছে। আপনি চিন্তা করেন। রং যেহেতু দুর্নীতির ব্যাপারটা আসলো, তো এই দিক থেকে আমার একটা জিনিস মনে হলো যে, আপনি যদি ক্ষমতায় আসেন বা আপনার দল যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে ধরেন আপনি আপনার আশেপাশে এরকম দুর্নীতিবাজ যারা আছে বা দুর্নীতি করতেছে, তাদের বিপক্ষে কি দাঁড়াবেন? না দেখা যাবে যে আপনি সেখানে প্রশাসনের সহায়তা দিবেন তাদেরকে? ১০০ ভাগ আমি বলতে পারি যে আমার সাথে থাকবে এরকম কোনো মানুষ দুর্নীতি করতে পারবে না। স্বজনপ্রীতিও করতে পারবে না। কোনো সামাজিক অন্যায় সেটাও করতে পারবে না। কিন্তু সামাজিক দেখা যায় কোনো যে অপরাধ করতে মানে পারবে না। প্রতিটা দলে পুলিশকে তো ব্যবহার করেই আসতেছে। যেটা অনেক বড়ভাবে আমরা দেখছি বিগত সরকারের আমলে। তো আপনারা যদি ক্ষমতায় আসেন, তখন আপনি এমপি হিসাবে কি এরকম পুলিশকে ব্যবহার করে আপনার দেখা গেছে যে প্রতিপক্ষকে হয়রানি করা বা দেখা গেছে যে বিপরীত দলকে বিভিন্ন হয়রানির শিকার করা, এগুলো কি আপনি কতটা সাপোর্ট করবেন বা করবেন? না আসলে আমি আপনাকে একটা কথা অতীতের কথা বলতে চাই। হুম, যে আমরা পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি কিন্তু অনেক। অনেকবার জেলে গেছি। হুম, মাসের পর মাস, বছরের পর বছর পালিয়েছিলাম। বিএনপি যখন ক্ষমতায় ছিল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তখন কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকে জেলে থাকতে হয়নি, পালিয়ে থাকতে হয়নি। হুম। তারা স্বাভাবিক জীবনযাপন করছে। এবং রাজপথে দেখা গেছে অনেক আন্দোলন, হরতাল তারাও হ্যাঁ, করছে। তারা করছে। অনেক হ্যাঁ। আন্দোলন করছে, হরতাল করছে। কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। আমরা যেভাবে জেলে গেছি, যতবার জেলে গেছি, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিন্তু এতবার জেলে যায় নাই। তারা বিএনপি একটা উদার উদার আম মনোবৃত্তির নিয়ে চলে এরকম একটা দল। মধ্যপন্থী আমরা যারা আছি বিএনপি যারা সাপোর্ট করে, তারা সবসময় নিরীহ টাইপের মানুষ। তারা আসলে অন্যের ক্ষতি করে নিজের উপকার করতে হবে এরকম ভাবে না। আমি মনে করি যে আমরা স্বাভাবিক জীবনযাপন যদি করি, অন্যায় যদি না করি, মানুষের ক্ষতি যদি না করি, তাহলে পুলিশকে আমাকে ব্যবহার করতে হবে কেন? আমি পুলিশকে কেন ব্যবহার করব? কি কারণে ব্যবহার করব? আমি নিজে ভালো থাকবো, আমার রংপুর ভালো থাকবে। আমার রংপুরের জনগণ ভালো থাকবে। পুলিশ আইনের কাজ করবে। পুলিশ দুষ্কৃতিকারীদেরকে দমন করবে। পুলিশ আইন বিরোধী যারা কোনো কর্মকাণ্ড করবে তাদের কিন্তু বিরুদ্ধে এই ব্যবস্থা জিনিসটাতে নেবে। তো সবাই আস্থা পায় না। মেক্সিমাম মানুষই ভাবে যে সবাই ক্ষমতায় গেলে একই জিনিসটা বারবার ঘুরে আসে যে পুলিশকে ব্যবহার করে বা পুলিশকে হাতিয়ার হিসাবে ইউজ করে। আসলে বর্তমান যে যুগ, যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি মনে করি যারা সামনে ক্ষমতায় আসবে, বিএনপি সামনে যে ক্ষমতায় আসবে, হুম। ওই আগের মতো সিনারিও আর হবে না। আগের মতো চিত্র আর হবে না। আগের সিনারিও থেকে আমার আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে মানে সবাই বলে যে বিএনপি গণতন্ত্রের কথা মুখে বলে। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় যায় তখন সে নিজেই গণতন্ত্রের চর্চাটাকে ভুলে যায় বা গণতান্ত্রিক প্রক্রিয়াটার বাহিরে গিয়ে কাজ করতে চায়। এই ব্যাপারটাকে আপনি কি মনে করেন? আসলে যে সামনে আপনারা নির্বাচিত হয়ে গেলে যে আসলেই কি আবার আগের মতো এরকম ব্যাপারগুলো ঘটবে কিনা? আমার মনে হয় আপনার জানা নেই যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা
বাংলাদেশী জাতীয়তাবাদের যিনি প্রবক্তা শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনেকে মনে করে যে শহীদ জিয়ার আদর্শ থেকে বিএনপি কিছুটা হলেও সরে আসতেছে বা সরে গেছে। এই জিনিসটা থেকেই সবাই বলে যে গণতন্ত্রের চর্চাটা বিএনপি বলে ঠিকই, কিন্তু যখন ক্ষমতায় যায় তখন তারা সেই চর্চাটা আর ঠিকভাবে করে না, না। এরকম তো উদাহরণ নাই। আমি বললাম জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আজকে যে জামাতে ইসলাম, বা এই জামাতে অন্যান্য ইসলাম রাজনৈতিক দল দ্বারা আমি বলি যে জামাতে ইসলাম তখন কিন্তু তার রাজনীতি করার অধিকার ছিল না, হুম, জিয়া রহমানের দিয়েছে। আওয়ামী লীগের কোনো রাজনৈতিক তখন চর্চা ছিল না। ছিল না। শেখ হাসিনাকে ভারত থেকে আসার জন্য জিয়াউর রহমানের সহযোগিতা করেছেন এবং অন্যান্য যেগুলো ইসলামী দল, বামপন্থী দল, সব দলকেই কিন্তু জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিয়েছেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন হুম। এবং আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, উনি তো বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশে। তাহলে বিএনপি ক্ষমতায় আসার পরে এইরকম কোনো দল আছে যাদেরকে ব্যান করেছেন, বাতিল করেছেন? এরকম কি আপনার মনে পড়ে? আমার আসলে মানে যতটুকু ইতিহাস দেখছি যে মনে পড়ে না ওরকম। মনে পড়ে না। তার মানে বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে, বহুদলীয় গণতন্ত্রের পক্ষে। বিএনপি এই যে ফ্যাসিস্টদেরকে যে বর্তমান গভর্নমেন্ট বাতিল করলো, বিএনপি কি বলেছে যে বাতিল করতে হবে? বিএনপি কোনো মন্তব্য করেনি, কোনো কথা বলেনি। এবং এই যে বর্তমানে যে জাতীয় পার্টি যেটা আছে, শেখ হাসিনা যেমন বাংলাদেশের এই অ্যা অনিয়মের জন্য দায়ী, দুর্নীতির জন্য দায়ী, অরাজকতার জন্য দায়ী, জাতীয় পার্টি কিন্তু একইভাবে দায়ী। কারণ জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে। আপনি ২০১৪ সালে ১৫৩টা সিটে বিনা ভোটে হয়েছে। হুম, বিনা ভোটে হয়েছে না? হ্যাঁ, তারপর ২০১৮ সালে দিনের ভোট রাত্রে দিনের ভোট হয়েছে। রাতে হচ্ছে। শেয়ার করছে কে? জাতীয় পার্টি তাদেরকে সহযোগিতা করছে। পরে ডামি প্রার্থী দিয়ে। হ্যাঁ, ডামি প্রার্থী দিয়ে। ২০২৪ জানুয়ারিতে যে ভোট হয়েছে, ২৪শে জানুয়ারিতে ভোট হয়েছে। তো সেখানে কে সহযোগিতা করলো? জাতীয় পার্টি। তার মানে জাতীয় পার্টিকে সেই হিসেবে আওয়ামী লীগকে ব্যান করলে জাতীয় পার্টিকে কিন্তু ইমিডিয়েট ব্যান করা উচিত। কিন্তু বিএনপি এখনো বলে নাই যে জাতীয় পার্টিকে ব্যান করো। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং বিএনপি চায় যারা অপরাধী, প্রকৃত অপরাধী তাদের বিচার করতে। তাদের বিচার হোক। কোনো রাজনৈতিক দলকে ব্যান করে, বাতিল করে বিএনপি একাই রাষ্ট্র চালাবে। বিএনপি এরকম চিন্তাভাবনা কখনো করে না। ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে না। এবং আমরা মনে করি আমাদের যিনি নেতা তারেক রহমান, উনিও আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মতোই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এবং আমার বিশ্বাস যে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হবে ইনশাল্লাহ, সেই সরকার বিগত সব সরকারের চেয়ে অনেক ভালো সরকার হবে। তো যিনি এখানে তো অনেক চ্যালেঞ্জও আছে। তো আপনি সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটাকে মনে করতেছেন? যদি আপনারা সরকার গঠন করেন, সেক্ষেত্রে কোন ব্যাপারটা সবথেকে চ্যালেঞ্জিং হবে? আসলে চ্যালেঞ্জিং কিছু ব্যাপার আছে, যেমন দুর্নীতি। ১ম চ্যালেঞ্জ। কিরকম? যে বিগত সরকার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এর সাথে কিন্তু শুধু রাজনৈতিক দল আওয়ামী লীগই জড়িত না। ব্যবসায়ীরা জড়িত, আমলারাও জড়িত। জড়িত। তাহলে তারা এই ব্যবসায়ী এবং আমলাদেরকে যদি সঠিক পথে নিয়ে আসতে হয়, তাহলে সরকারকে অনেক কষ্ট করতে হবে। আর আমার বিশ্বাস যিনি সরকার প্রধান হবেন, উনিই যদি সৎ থাকেন, ইনশাল্লাহ উনি সৎ থাকবেন। উনি সৎ থাকলে দেশকে কিন্তু অনেক সবাই তো সুযোগ বলে দেওয়া যে সম্ভব। মানে বিএনপির আমলে বা এটা অন্যান্য দল যারা আছে তারা বলে যে বিএনপির আমলেই কয়েকবার বাংলাদেশ দুর্নীতিতে তো চ্যাম্পিয়ন হয়েছিল। আসলে আওয়ামী লীগের সময় আপনি দেখেছেন যে তারা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তখন নিয়ে অনেক সমালোচনা করত। হুম, অনেক করত, করে নাই? হুম। কিন্তু একটা সমালোচনা বা দুর্নীতি কি তারা প্রমাণ করতে পারছে? না এখন পর্যন্ত। এখন পর্যন্ত পারে নাই। বিগত ১৭ বছর তো তারা ক্ষমতায় ছিল। তার আগে ২ বছর আর্মি ক্ষমতায় ছিল। কোন সরকারই তো তার ব্যাপারে কোনো অনিয়ম দুর্নীতির প্রমাণ করতে পারেনি। তার মানে অনেক কিছু বিগত সরকার মিথ্যা তথ্য জনগণকে দিয়েছে এবং মিথ্যা প্রচার করেছে।
যার ফলে অনেকের এই ধারণাটার সৃষ্টি হয়েছে। আপনি যদি একটা বিষয় দেখেন, কয়েকদিন আগে ফেসবুকে আমার সম্পর্কে একটা মন্তব্য করা হয়েছিল। দেখেছেন কিনা জানি না আমি। যে চাঁদাবাজ না, বা চাঁদাবাজি না। আমি আওয়ামী লীগের ওবায়দুল সেক্রেটারিকে, কাদেরকে আপনি ওবায়দুল কাদেরকে তাকে বর্ডার পার করে বর্ডার দিয়েছেন। পার করে হ্যাঁ, দিয়েছি। তারপরে আবার লিখলো, আমি বিপ্লবকে, রংপুরের এসপি ছিলেন, তাকে বর্ডার পার করে দিয়েছি। বর্ডার করে আমার সাথে সম্পৃক্ত কে, কে? বিএনপির মহাসচিব, বিএনপির একজন নেতা, বাংলাদেশ পুলিশের যিনি আইজিপি, তিনি। বাংলাদেশ সরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, এনারা জড়িত। আমার সাথে জড়িত। আমি ওনাদের সহযোগিতায় তাকে বর্ডার পার করে দিয়েছি। এখন পর্যন্ত কি প্রমাণ করতে কেউ পারছে? এখন তো আওয়ামী লীগ পলাতক বা তাদের ওরকম শক্তি নেই। তারপরেও এই জিনিসগুলো আসলে কে প্রচার করতেছে বলে আপনার এগুলা মনে হয়? কিছু, কিছু ২-১ টা পার্টি আছে বাংলাদেশে, যাদেরকে অনেকে বলে গুপ্ত পার্টি, কেউ বট পার্টি, কেউ আবার বলে যে ৭১-এর পরাজিত শক্তি। বিভিন্নভাবে চিহ্নিত একটা পার্টি আছে, যারা এইসব কাজ করে, মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে। কিন্তু এর আগেও যেহেতু ৭১ এর পরাজিতর ব্যাপারটা আসলে আপনারা তো একসাথে ক্ষমতায় ছিলেন বা আপনারা জোট গঠন করছিলেন। আসলে আমি আপনাকে একটু আগে বলেছি যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। তাদের সাথে ছিলাম মানেই যে তাদের সাথে সবসময় থাকবো তা তো নয়। যেমন এখন অনেক পার্টি আছে, বিএনপি যাদেরকে মনোনয়নের ব্যাপারে সহযোগিতা করছে, যে ওই সিটে বিএনপি মনোনয়ন দেয়নি, হুম। বা অনেকেই তার দলের মার্কা নিয়ে একটা সিটে ইলেকশন করতেছে, বিএনপি সেখানে প্রার্থী ঘোষণা করেনি ভালো প্রার্থী থাকা সত্ত্বেও। তো এটা হচ্ছে বিএনপির একটা রাজনৈতিক কৌশল, যে এখন বিএনপি মনে করতেছে যে বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ যদি তৈরি করতে হয়, সব রাজনৈতিক দলের নিয়েই একটা ভালো সরকার গঠন করতে হবে। যেহেতু ফেসবুকের ব্যাপারটা আসলেন আপনি যে ফেসবুকে পার করে এর পাশাপাশিও আপনার প্রতি আপনি বিভিন্ন মানে ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ব্যাপারে দুর্নীতি বা দেখা গেছে যে দখলদার, তারপরে চাঁদাবাজ যারা আছে তাদেরকে আপনি ইন্ধন দিতেছেন বা তাদের হয়ে কাজ করতেছেন। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? বা আগামীতে যদি আপনি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে এদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিবেন? যে যারা চাঁদাবাজি করছে বা যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে? রংপুরের ক্ষেত্রে। আসলে আপনি যে কথাটা বললেন, হুম, আমি তার আগে একটা কথা বলেছি যে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা অনেক মিথ্যা প্রচার করেছে, যেটা সীমাহীন, হুম। যেগুলো আমাদের পার্টির চেয়ারম্যান কোনোদিন কল্পনাও ভাবেনি, কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই। এখানে যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমি তাদেরকে অনুরোধ করব, তারা একটা প্রমাণ করে দেখ যে আমি এই লোকের এই জমিটা দখল করেছি। আর একটা ব্যক্তি রংপুর শহরের বলুক যে আমি তাকে অত্যাচার করেছি বা তার কাছে চাঁদা চাইছি। আসলে নিজের দুর্নামটা ঢাকানোর জন্য অনেকে অনেক কৌশল অবলম্বন করে। যারা এই দুর্নামটা মানে যারা নিজেরাই এই জিনিসটা করতেছে চাঁদাবাজি বা দখলে, তাদের বিরুদ্ধে আপনি এখন পর্যন্ত এইটার শিকার হচ্ছে তাদের পাশে কিভাবে দাঁড়াইছিলেন? আর ভবিষ্যতে আপনি কিভাবে এদেরকে হ্যান্ডেল করবেন? আমি রংপুর শহরে যারা চাঁদাবাজ আছে, আপনিও চেনেন অনেককে, আমিও চিনি। তা বর্তমানে যারা এইসব কাজ করতেছে তাদের অবশ্যই সামনের দিনে আইনের আওতায় আসতেই হবে। কারা রাজনৈতিক দলের এই চাঁদাবাজ হিসেবে চিহ্নিত? যারা চাঁদাবাজ তারা যখন যে ক্ষমতায় থাকে, পাওয়ারে থাকে, তার শরণাপন্ন হয়। তার পক্ষে থাকে। কেন? তার অপকর্মটা ঢাকার জন্য কিন্তু সরকারের সাপোর্ট সে নিতে চায়। পুলিশে আপনি বললেন পুলিশ, পুলিশের সাপোর্ট নেয়। আমি মনে করি যে আমি আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন কারো কাছে ৳১০০ চাঁদা চাই নাই বা চাঁদা দাবি করে নেই। যার জন্য কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি, বিএনপির মনোনয়ন পেয়েছি। এবং আমার বিশ্বাস আমাকে চাঁদাবাজি করতে কোনোদিন হবে না, বা আমি চাঁদাবাজি করবও কিন্তু না। যারা এগুলো করে তাদের বিরুদ্ধে আপনার অ্যাকশনটা কিরকম অবশ্যই হবে? তাদেরকে আমি কয়েকদিন আগে একটা কথা বলেছি, আপনি শুনেছেন হয়তো, হুম, যে রংপুরে যে মাদকের সমস্যা, হুম। এই সমস্যা সমাধান করার জন্য আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই,
মাদক ব্যবসায়ীরা হয় জেলখানায় থাকবে, নাহলে বাইরে মানে মাদক ব্যবসা ছেড়ে দিবে। আজকেও আপনাকে এখানে বলছি, যারা চাঁদাবাজ আছে তারা চাঁদাবাজি বন্ধ করবে, অথবা তারা রংপুর কারাগারে রাত্রি যাপন রাত্রি করবে। যাপন করবে। এই ২ টার একটা ওয়ে আছে। আপনি আরো বলছিলেন যে আপনি রংপুরে মানে আলাদাভাবে আবার মেডিকেল কলেজ দিবেন বা মেডিকেল করবেন। এই ব্যাপারটা আপনার কি শুধু ভোট চাওয়ার কারণে বলছিলেন না বাস্তবে আসলে জিনিসটা আমরা দেখতে পারবো আপনি ক্ষমতায় আসলে গেলে? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি কেন কি কারণে এটা করতে চাই? আপনি রংপুর সিটি কর্পোরেশনের এরিয়া ৩৩ নম্বর ওয়ার্ড, এখান থেকে ২০ থেকে ২২ কিলো হবে। অনেক দূর। অনেক দূর। ঠিক আপনি ৭ নম্বর ওয়ার্ডে যাবেন, এখান থেকে অনেক দূর। এই যে রংপুরে একদিকে একটা মেডিকেল কলেজ, চিকিৎসা ব্যবস্থা একমুখী। হুম। এটাকে একমুখী রাখলে চলবে না, মানুষ সেবা পাবে না। আপনি যদি কিছু স্পেশালাইজড হাসপাতাল করেন, এটা কি ধরেন প্রাইভেট ভাবে না সরকারিভাবে? সরকারিভাবে করা সম্ভব। হুম। যেমন আমাদের সদর হাসপাতাল আছে এখনো ইনঅ্যাক্টিভ। হুম। এখন তো কোনো ওখানে কোনো কাজকর্ম হচ্ছে কর্মকাণ্ড না। হচ্ছে না। তো এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি, তাহলে এমার্জেন্সি যে রোগীগুলা ধরেন হার্ট অ্যাটাক করলো, হুম। অ্যাক্সিডেন্ট করলো, ধরেন কোনো প্রসূতি মা তার সন্তান সম্ভবা মা আসলো হাসপাতালে। এই এমার্জেন্সি গুলো ফেস করার জন্য ছোট, ছোট হাসপাতাল করা দরকার। কোথায়? রংপুর শহরের রংপুর সিটি কর্পোরেশনের চতুর্দিকে। আপনি একটা হার্ট অ্যাটাক করছে একজনের, মেসিভ হার্ট অ্যাটাক। তাকে যদি আপনি ৩২ নম্বর বা ৩৩ নম্বর ওয়ার্ড থেকে আনতে চান, সে আর বেঁচে বা তার বাঁচার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই। খুবই কম। আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, ধরেন আপনার মাহিগঞ্জে একটা অ্যাক্সিডেন্ট হলো, তার অনেক রক্তের প্রয়োজন। হুম। রক্ত সেই রুগীটাকে পেশেন্টটাকে মেডিকেল নিয়ে যেতেই তার রক্তক্ষরণে আবার সে মাঝপথে তো মারা জ্যাম গেল। আছেই। জ্যাম তো আছেই, এবং মেডিকেল কলেজ নিয়ে যেতে তার মৃত্যু হলো। কিসের জন্য? সে যেতে পারল না, রাস্তায় জ্যাম, ডিসট্যান্স, এই সমস্যাগুলো। এখানে রংপুরকে যদি আপনি আধুনিক রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, স্বাস্থ্য সেবাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দেওয়ার জন্য আমি বলেছি যে আমি রংপুর সদর উপজেলায় ওখানে একটা এমার্জেন্সি বেডআপের জন্য হাসপাতাল করতে চাই। স্টেশন বা মাহিগঞ্জ এলাকায় একটা করতে চাই, হুম। এবং যেগুলো রংপুর মেইন জায়গা থেকে যেগুলা অনেক দূরে, যাওয়া আসার ব্যবস্থা খারাপ, রাস্তা খারাপ, সেখানেও এরকম। সেখানে আমরা একটা হাসপাতাল রংপুর শহরে যদি ৩ থেকে ৪ টা এই ছোট, ছোট হাসপাতাল করা যায় ২-৩ টা রোগের চিকিৎসার জন্য। সব রোগের চিকিৎসার দরকার নেই। আমার ওই এমার্জেন্সি বেডআপ, হার্ট অ্যাটাক, হুম। ধরুন কার্ডিওলজি, এটা কি আসলে অর্থোপেডিক্স। সম্ভব? কেন সম্ভব নয়? এই ৫ বছরের মধ্যেই সম্ভব হবে? কেন সম্ভব নয়? কি কারণে সম্ভব নয়? আমরা তো এর আগে এরকম দেখতে না, পাইনি। এই কারণে অসম্ভবই মনে হচ্ছে। এখন বলুন। এখন আপনি যদি আপনার মাথায় যদি পরিকল্পনা থাকে, হুম। আপনি যদি মনে করেন আমি এই কাজগুলো করব, আপনি করতে পারবেন। হয়তো ১,০০০ কোটি, ৫,০০০ কোটি, ১০,০০০ কোটি টাকা আ আপনার এগুলা করার জন্য তো প্রয়োজন হবে না। হবে কি? না। একটা হাসপাতাল করতে ৩ টা ৩ ধরনের রোগকে বা এই আপনার রোগীকে ফেস করার জন্য একটা হাসপাতাল করতে গেলে কত টাকা লাগবে? ৫-১০ কোটি টাকা লাগবে হাইয়েস্ট। তা ১০ কোটি টাকা দিয়ে আমরা ৪-৪০ কোটি টাকা দিয়ে যদি প্রতি বছরে একটা করি, ১০ কোটি টাকা দিয়ে একটা হাসপাতাল, অন্যান্যগুলো পরে বলতেছি। তাহলে আমরা ৪০-৫০ কোটি টাকা হলে আমরা করতে পারি, যেটা ইজি সম্ভব। সহজ, খুব বেশি কঠিন না। তাহলে কি হবে? আমাদের রোগীরা সেবা পাবে। রংপুর মেডিকেল কলেজের যে অবস্থা আছে, সেটাও এই ডেভেলপ অবস্থা করবে। থেকে সেটার থেকেও রোগী কিছু রেহাই পাবে। এবং সাথে, সাথে রংপুর মেডিকেল কলেজকে আপনাকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে হবে। এটা তো দীর্ঘদিনের দাবি আমাদের। দীর্ঘদিনের হ্যাঁ। দাবি। আমরা আমি মনে করি আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এই রংপুর ৩ আসনের প্রতি উনার অনেক দুর্বলতা আছে। কি কারণে? উনি চায় যে রংপুর যেহেতু এটা বিভাগীয় হেডকোয়ার্টার, হুম। বিভাগীয় শহর, এখানে ধানের শীষের প্রার্থী মনোনীত হোক, এবং তার মাধ্যমে উনি রংপুরের উন্নয়ন করতে চায়, উন্নতি করতে চায়। এটা উনার, আমি মনে করি উনার ইচ্ছা আরকি। তো বিএনপি এখানে এমপি হলে এইটা সম্ভব। আর না হলে এটা কিন্তু
কখনোই সম্ভব না। কারণ কোনো নেতা এই রংপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কখনো চিন্তা করে নাই। তারা এমপি হয়েছেন, ঢাকা চলে গেছেন। যে কথাটা আপনি ১ম এই বলেছেন। তাদের এরকম কোনো ভাবনা ছিল না। আমি মনে করি যদি আল্লাহর রহমতে আমি এখানে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই আমি এগুলো করব এবং এগুলো করা সম্ভব। আচ্ছা, রংপুরে যারা বেকার তরুণ আছে তারা কিন্তু এখন আর ভাষণ শুনতে চায় না। তারা চায় যে তাদের জন্য কিছু করা হোক বা এ কেউ একজন এসে তাদের জন্য কিছু করে দেখাক যে তাদের জন্য কিছু করতে পারতেছে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয়? যে শুধু কি ভাষণ বা দেখা গেছে যে বক্তৃতার মধ্যে এই জিনিসটা সীমাবদ্ধ থাকবে না কিছু আসলে তাদের জন্য ঘটবে? বা কিভাবে তাদের কাছে আপনি ভোটটা চাবেন? আসলে আমি প্রায় মিটিংয়ে বলি যে রংপুরের যেগুলো সমস্যা, আপনি আমার কাছে ২ টা সমস্যা শুনেছেন। হুম। ৩য় টা বলার আপনি সুযোগ দেননি। অসংখ্য তো সমস্যা হ্যাঁ, আমি বলেছি মোটামুটি আমাদের অসংখ্য হ্যাঁ, সমস্যা। অনেক অনেক সমস্যা এখানে এখানে আসবে। হ্যাঁ। বেকার সমস্যা একটা অন্যতম সমস্যা। আপনি যদি ঢাকায় যান, কোনো রিক্সায় ওঠেন, রিক্শাওয়ালাকে জিজ্ঞাসা করেন, "বাবা তোমার বাড়ি কোথায়?" বা "ভাই তোমার বাড়ি কোথায়?" সোজাই বলবে রংপুর। তারপরে জিজ্ঞাসা করেন, "রংপুর কোথায়?" বলবে লালমনিরহাট, গাইবান্ধা অথবা নীলফামারী বা অথবা কুড়িগ্রাম। তার মানে ঢাকায় রিক্শাওয়ালা 90% রংপুর অঞ্চলের লোক। গার্মেন্টসে আপনি দেখবেন ঈদের সময় কত গাড়ি এদিকে আসে। হুম। অসংখ্য গাড়ি। যেগুলো অসংখ্য গাড়ি গাড়ি এই রুটে চলে না সেই গাড়িগুলো এদিকে আসে। তখন আসে। হ্যাঁ। আমি সব মিটিংয়ে বলেছি যে আমাদের মূল যে ২-৩ টা সমস্যা, তার মধ্যে অন্যতম সমস্যা বেকার যুবক-যুবতীদের কর্মের ব্যবস্থা করা। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন। বলছে, "আমরা ক্ষমতায় আসলে ১ বছরের মধ্যে ২ কোটি বেকার যুবকের কর্মের সংস্থান করব।" এখন ২ কোটি বেকার যুবককে কি সরকারের চাকরি দেওয়া সম্ভব? না। সম্ভব না। কিন্তু আওয়ামী লীগও কিন্তু এই কথা বলছে যে ঘরে, ঘরে চাকরি দিবে। আসলে কিন্তু সেটা তো আওয়ামী তারা লীগ পায় ঘরে, না। ঘরে চাকরি দিবে হ্যাঁ। বলছে, ৳১০ সের চাল চাউল দিবে। খাওয়াবে। হ্যাঁ। এখন দুর্নীতি করতেই ব্যস্ত হয়ে পড়েছিল। এখন এগুলো কাজ কখন করবে? তা আমরা মনে করি যে তারেক রহমান যে এই কথাটা বলেছেন এর পিছনে যুক্তি আছে, কারণ আছে। আপনি কুমিল্লায় যদি যান, যেয়ে কোন গ্রামে একটা যাবেন, যেয়ে কয়েকটা বাড়ি ঘুরবেন, ঘুরে জিজ্ঞেস করবেন যে ওই বাড়ির মালিকের নাম কি? একটা নাম বলল আব্দুল জব্বার। ভাই কি বাড়িতে আছেন? আপনি যেয়ে দেখবেন পাবেন না। কোথায় গেছেন? বাইরে বিদেশের গেছেন। বাইরে থাকে। বা বা বাইরে গেছেন বলবে। বাইরে আচ্ছা। গেছেন। বাইরে কোথায়? পরে জিজ্ঞেস করতে, করতে আপনাকে বলবে যে বিদেশে থাকে। দেখবেন ওই পরিবারে ১০ ভাই, তার মধ্যে ৮ ভাই বিদেশে থাকেন। হুম। কক্সবাজার, চিটাগং যাবেন, সেম। পুরুষ মানুষ একটা গ্রামে, পুরুষ মানুষ যদি ১০০ জন থাকে, ৮০ জন বিদেশে থাকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, রংপুরের মানুষের বিদেশ মানে হচ্ছে ঢাকা। রংপুরের মানুষের বিদেশ মানে হচ্ছে গার্মেন্টস ঢাকা। এখন আমরা আমাদের পার্টির চেয়ারম্যান বললেন যে আমরা ২ কোটি বেকার যুবককে চাকরি দেব। এর জন্য কি, কি প্রয়োজন? শুধু বাংলাদেশ সরকারি চাকরি দেব না, যোগ্যতার ভিত্তিতে দেশের আমরা বাইরেও। চাকরি দিতে চাই। যোগ্যতাটা কি? আপনাকে ১ম এ চিন্তা করতে হবে দেশে এবং বিদেশে চাকরির ব্যবস্থা করা। বিদেশে চাকরি করতে গেলে কি, কি প্রয়োজন? একটা হচ্ছে কারিগরি শিক্ষা। হুম, জাপান তো লোক নিতে চায়। হুম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভাষা শিক্ষা। আপনি কারিগরি শিক্ষা দিলেন, ভাষা শিক্ষা দিলেন না। আপনি তো সে যেয়ে ওখানে কাজ করতে পারবে না। তাকে যে আবার ওখানে ভাষা শিখতে হবে। হুম, দীর্ঘ সময়ের ব্যাপার। তারেক রহমান ভেবেছেন যে মিনিমাম আমরা ২ টা ভাষা তো আমরা না ওটা অন্য প্রক্রিয়া। আমরা যাদেরকে কারিগরি শিক্ষা দিব, তার ইচ্ছার মধ্যে আমরা তাকে ভাষা শিক্ষা দিব। সে কোথায় যেতে চায় বিদেশে? জাপান, আমেরিকা, স্পেন, এই সৌদি আরব, কুয়েত, যে দেশের ভাষা যেটা তার মধ্যে একটা তাদেরকে কারিগরি শিক্ষার পাশাপাশি এই শিক্ষাটা দেওয়া হবে। তাহলে দেখা যাবে যে আপনার চাকরির ক্ষেত্র মাঠ তৈরি হবে অনেক। দেশে এবং বিদেশে। ছোট, ছোট শিল্প কলকারখানা তৈরি করতে হবে।
যেমন যারা বেকার নারী আছে অনেক, স্বামী নাই, স্বামী পরিত্যক্তা অথবা বিধবা, কম বয়সে স্বামী মারা গেছে, তাদের জন্য ক্ষুদ্র আকারে গঠন করতে, শিল্প তৈরি করতে হবে। এইসব যখন আপনি করবেন তখন আপনার কর্মের ক্ষেত্র তৈরি হবে। এবং তারেক রহমান আরেকটা কথা বলেছেন, আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে ভাষা। হুম, উনি বলেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা ২ টা জিনিস সংযোজন করব। একটা হচ্ছে খেলাধুলা, মানে শরীরচর্চা খেলাধুলার সাবজেক্ট, একটা হচ্ছে ভাষা। ভাষা। আমরা এখন ২ টা ভাষায় লেখাপড়া করি। বাংলা এবং ইংরেজি। এখন ইংলিশে অতটা দক্ষ না আমাদের এখন দেশে। দেখা যাবে যে ইংলিশে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা 40 থেকে 50% মার্ক পায়। অদক্ষ। হুম, এখন উনি বলেছেন যে আমরা আরেকটা ভাষা সংযোজন করব। যার যেটা মনে চাবে। যদি কেউ অ্যারাবিক শিখতে চায়, অ্যারাবিক শিখবে। যদি কেউ স্প্যানিশ শিখতে চায়, স্প্যানিশ শিখবে। চাইনিজ শিখতে চায়। চাইনিজ শিখতে চায়, চাইনিজ শিখবে। হুম, এবং উনি খেলাধুলাকে এটা একটা পেশা হিসাবে উনি নেওয়ার পরিকল্পনা করেছেন। কারণ পৃথিবীর যত বড়লোক আছে তার চেয়ে বড়লোক দেখা যাবে যে খেলোয়াড়রা। হাজার, হাজার কোটি টাকার মালিক তারা। স্পেনের বা ব্রাজিলের হুম, অনেক উন্নত ফুটবল টিম যেগুলো আছে, অনেক টাকার মালিক। যেগুলা আমাদের দেশের বড়লোকদের চেয়েও অনেক বেশি টাকা। ক্রিকেটেও আপনি দেখবেন সেম ঘটনা। আপনার দেশের মুস্তাফিজকে ১০ কোটি টাকা দিয়ে নিয়ে গেছে ইন্ডিয়া হুম, আইপিএলে। একটা ছাত্র যেমন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও চর্চা করবে এবং খেলাধুলাটাকে যেন সে পেশা হিসেবে নিতে পারে যদি আগ্রহ থাকে। আমরা এটাকে পেশা হিসেবে নিব এবং এর জন্য সরকারি ব্যবস্থা থাকবে। কিরকম? একটা খেলোয়াড় ৪ বছর ৫ বছর খেলে। খেলার পরে আর খেলা শেষ। সে দেখা যায় যে তার পরবর্তী জীবন না খেয়ে সে মারা যায়। হুম, চিকিৎসা ছাড়া মারা যায়। হুম, এইজন্য যে যেটার উপরে ইন্টারেস্টেড হবে, আগ্রহ প্রকাশ করবে, সেই খেলাটাকে তাকে বেশি করে ট্রেনিং দেওয়া হবে এবং তাকে খেলোয়াড়দেরকেও যেন বিদেশে রপ্তানি করা যায়। তারা যেন আমেরিকায় যেয়ে টিমে খেলে, তারা যেন বার্সেলোনায় যেয়ে খেলে, তারা যেন পৃথিবীর অন্যান্য দেশে খেলে। ক্রিকেট প্লেয়াররা তারা যেন পাকিস্তান যেয়ে খেলতে পারে, ইন্ডিয়ায় যেয়ে খেলতে পারে, অস্ট্রেলিয়ায় খেলতে পারে, ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারে। তার মানে এই ২ টা জিনিস আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ? যাই হোক এ অনেক কথাই হলো। মোটামুটি আমাদের সবকিছু নিয়ে আলোচনা হলো। এখন সর্বশেষ যদি আমরা সবাইকে কিছু একটা বলে শেষ করতাম। আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছিলাম সবার উদ্দেশ্যে। আমি আমার এই প্রিয় রংপুরের মানুষদেরকে আমি বলতে চাই যে আমাদের অতীতকে ভুলে যেয়ে অতীত আমরা ভুলে যাব। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা চিন্তা করব। চিন্তা করে যাতে করে এই রংপুরের উন্নয়ন করা যায়, আধুনিক রংপুর গঠন করা যায়। এইজন্য সবাইকে এবার তারেক রহমানের ধানের শীষের প্রতীকে ভোট দিতে হবে এবং ধানের শীষের সাথে থাকতে হবে। ইনশাল্লাহ আমরা রংপুরের যে দীর্ঘদিনের আমাদের যে বৈষম্য বৈষম্যর আমরা যে শিকার, আমাদের যে প্রাপ্যতা আমরা সেখান থেকে বঞ্চিত। আমরা মনে করি যে ইনশাল্লাহ আমাদের রংপুরের মানুষ যদি আমাদের সাথে থাকে, ধানের শীষের সাথে থাকে, তারেক রহমানের সাথে থাকে, আমরা সব সমস্যার সমাধান না করতে পারলেও ৮০ ভাগ সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এইজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।